পাহাড়ে একটা ভুল সিদ্ধান্ত আপনার জীবন কেড়ে নিতে পারে। এই পর্বতে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। এরকম খারাপ ওয়েদার আমার বাকি অভিযানগুলোতে ছিল না। উপর থেকে যে পাহাড়কে দেখা বা নিচের যে দৃশ্যগুলোকে দেখা, এর যে একটা ভালো লাগা বা যে এর যে একটা অনুভূতি, এটার স্বাদ পেয়ে যায়। এরপরে আমার সাথে দেখা হচ্ছে একটা বিশাল থালার মতো চাঁদ। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার টোটো কোম্পানিতে। আপনারা সবাই জানেন যে টোটো কোম্পানি হচ্ছে ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান, অ্যাডভেঞ্চার বিষয়ক অনুষ্ঠান। এখানে ভ্রমণ এবং অ্যাডভেঞ্চারে বাংলাদেশের যারা লিজেন্ড আছেন তারা আসেন, তারা তাদের গল্প বলেন, আমরা শুনি, আপনাদেরও শোনানোর চেষ্টা করি। আজকে আমাদের সঙ্গে আছেন তৌকির। তৌকির, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ভাইয়া। আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন, মানে সংবাদ মাধ্যমে দেখেছেন যে তৌকির একই সাথে 27 দিনের মধ্যে 6000 মিটার 3টা চূড়া সামিট করেছেন, সেটা হিমালয়েতে। আমরা সেই গল্প শোনার জন্যই আসলে আজকে বসেছি এখানে, আপনাদের শোনাবো। তৌকির, এই 1 বছর আগে আমরা বসেছিলাম এরকম একটা আড্ডায়, তখন আপনি হিমালয়ে ছিলেন, হিমালয় থেকে ফিরেছিলেন। এবারও আপনি ফিরেছেন, কিন্তু এবারের ব্যাপারটার ব্যাপ্তিটা আরও বেশি। জি, সেই গল্পটা আপনি যদি বলেন আমাদের দর্শকদের জন্য। এবারের যে অভিযানটা, বিশেষ করে আমার 3 পিক ইন এ রো যে অভিযানটা, সেটা ছিল 3টি 6000 মিটারকে নিয়ে কেন্দ্র করে। 2টা ছিল এভারেস্ট রিজিয়নের খুম্বু ভ্যালিতে, আর একটা ছিল মাকালু বরনসে রিজিয়নের হিঙ্কু ভ্যালিতে। এই 3টা অভিযানের যে ব্যাপ্তি ছিল 27 দিন। 27 দিনে আমি এই 3টি অভিযান সম্পন্ন করে ফিরে আসি। এই গল্পের শুরুটা যদি বলি, এই ডিসিশনটা আসে আমার মেন্টর বা আমার প্রশিক্ষক মহিউদ্দিন মাহি ভাইয়ের থেকে খুবই অল্প সময়ের মধ্যে। ঠিক আমি বলবো যে অভিযান শুরুর পরেই আর কি, ডিংবোচে নামে একটা ভিলেজ আছে, সেখানে যেই আমাদের এই প্ল্যানটা হয় যে আমি 3 পিক ইন এ রো এই অভিযানটা করতে যাচ্ছি। এটা একটা চ্যালেঞ্জ ছিল আমার। এটা কি বিশেষ কোনো উদ্দেশ্য ছিল, লাইক আবহাওয়া ভালো ছিল বা এরকম কোনো বৈশিষ্ট্য ছিল এই ইয়ার জন্য? আমার যদি অভিযানের গল্প বলি শুরু থেকে, তাহলে আমার এবছর খুবই ইচ্ছা ছিল হিমালয়ের আইকনিক পর্বত মাউন্ট আমাদাবলাম, যেটা বলা হয় যে ক্লাইম্বিং পিকগুলোর মধ্যে সবচেয়ে টাফেস্ট ক্লাইম্বিং পিক। এবং খুব কম মানুষই বোধহয়, হ্যাঁ, বাংলাদেশ থেকে খুব কম মানুষই এটাতে গিয়েছে। বিশেষ করে ডক্টর বাবর আলী ভাই, তিনি প্রথম বাংলাদেশি হিসাবে এটা সামিট করে। পরে নিশাত মজুমদার আপু, কাউসার রূপক ভাইয়া, তানভীর ভাইয়া এবং তমাল ভাইয়া, এরা আর কি সামিট করেছে, সম্পন্ন করেছে। তো আমার খুব ইচ্ছা ছিল এবছর এই অভিযানটা সম্পন্ন করার। আমার একটা টিম ছিল যারা এভারেস্ট বেস ক্যাম্প যাবে, এবং আইল্যান্ড পিকেরও একটা টিম ছিল। তো এই টিমের সাথে আমি হিমালয়ে যাই। আমার হিমালয়ের যাত্রা শুরু হয় অক্টোবরের 4 তারিখে। তো আমি যখন যাই এবং যখন আমি আমাদাবলামের পাশ দিয়ে যাচ্ছিলাম, ওই সময় আমার আসলে কষ্ট হচ্ছিল। এটা সত্য কথা যে আমার কষ্ট হচ্ছিল। তো আমার যে মেন্টর বা আমার যে প্রশিক্ষক মহিউদ্দিন মাহি ভাইয়াও আমার টিমে ছিলেন, টিম লিডার হিসেবে। তিনি আমাকে বলে যে আমি তোমার জায়গা থেকে বুঝতে পারছি যে তোমার কষ্টটা, তবে তোমাকে আমি একটা চ্যালেঞ্জ দিতে চাই, তুমি যদি চ্যালেঞ্জটা নিতে চাও আর কি। আমি বললাম যে জি ভাই, আমি যে কোনো চ্যালেঞ্জ নিতে আগ্রহী। তখন তিনি আমাকে এই চ্যালেঞ্জটা দিলেন, ওকে তুমি তাহলে 3 পিক ইন এ রো এটা ট্রাই করো। আচ্ছা। এবং তিনি আরো একটা চ্যালেঞ্জ দেয় যে লোবুচে ইস্ট, যেহেতু লোবুচে ইস্ট আমি এর আগে ক্লাইম্ব করেছি, সে আমাকে চ্যালেঞ্জ দেয় যে এটা কোনো শেরপা সাপোর্ট তোমার থাকবে না, তুমি কি এটা পারবা? তো আমি সবগুলো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি এবং খুবই অল্প সময়ের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে আমি চলে যাই চখুংয়ে। চখুং থেকে চলে যাই লোবুচে ইস্ট হাই ক্যাম্প থেকে আমি সামিট পুশ করি। একদমই একা ছিলাম। 27 দিন সময়টা আপনি ব্যয় করলেন ওখানে, এবং 3টা পিক ইন এ রো। এই কোন কোন পিক এবং এগুলাতে আসলে আমি ধারাবাহিক গল্পটা একটু জানতে চাই, কোনটার পর কোনটা গেলেন আপনারা? আমার প্রথম যে পর্বতটা ছিল সেটা হচ্ছে যে
লবুচে ইস্ট। আমি 12 তারিখ অর্থাৎ অক্টোবর 2024 12 তারিখ আমি ডিংবোচে থেকে রওনা হই আমার হাই ক্যাম্পের উদ্দেশ্যে, লবুচে ইস্ট হাই ক্যাম্প, এবং আমি বিকাল 5:30টার দিকে হাই ক্যাম্পে পৌঁছাই। এরপরে যেটা হয় যে হাই ক্যাম্পে যাওয়ার পরে আমি একদমই দেখি শুনশান হাই ক্যাম্প। মানে এর আগেও তো আমি হাই ক্যাম্পে গিয়েছি, তো ওই ওই দৃশ্যের সাথে এই দৃশ্যটা মিলাইতে পারছিলাম না। তো আমার মাথায় ধারণা আসতেছিল যে হয়তো যেহেতু আমরা পর্বতে সামিটের আগের দিন বিকালটাতে আসলে আমাদের রাত হয়ে যায়, আমরা 4:30-5টার মধ্যে আর কি ডিনার হয়ে যায় এবং আমরা ঘুমাইতে চলে যাই। তো আমি হয়তো ভেবেছি যে সবাই বা সব ক্লাইম্বার ডিনার করে ঘুমাইতে চলে গেছে। তো এরকমই একটা ভাবনা নিয়ে আমিও আমার ডিনার শেষ করে আমি ঘুমাইতে যাই। তারপরে রাত তখন বাজে 12টা, অর্থাৎ তখন 13 তারিখ পড়ে গিয়েছে অক্টোবরের। ওই সময় যখন আমি উঠলাম, ওই সময়টাতেই আমরা উঠি এবং আমাদের যে প্রয়োজনীয় প্রস্তুতিগুলো নেই এবং আমাদের যে ব্রেকফাস্টটা, আমাদের কিন্তু ব্রেকফাস্টটা পাহাড়ের ওই সময়টাতেই হয় 12টাতে। সবকিছু আগে আগে, হ্যাঁ, ডিনার সবকিছুই- হয় 4টা-5টার দিকে, হ্যাঁ। ব্রেকফাস্ট হয় 12টা, রাত হ্যাঁ। 12টা, মধ্যরাতে ব্রেকফাস্ট করি Right, আমরা। right. তো তখন আমি ব্রেকফাস্টের জন্য উঠলাম, তখন উঠে দেখি যে আমার ঠিক পাশে 2টা টেন্টে 2জন করে ক্লাইম্বার আছে যারা ব্রিটিশ ক্লাইম্বার ছিল এবং তাদের সাথে 3টে শেরপা ছিল। তো আমার যেটা হয় যে আমরা একই সাথে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পরে স্বাভাবিকভাবেই আর কি সবাই তাদের গিয়ার এবং যা যা প্রয়োজন সেগুলো রিচেক করে আর কি প্রস্তুতি নিয়ে আমরা সামিট পুশ করি। তো তারা আমার 1 ঘন্টা আগে সামিট পুশ করে, ঠিক 1টার দিকে আর কি তারা ক্যাম্প ছেড়ে চলে যায়। আমার যে গ্রুপটা ছিল আমি একাই ছিলাম, সিঙ্গেল একজন মানুষ। তো আমার জন্য যে কুক বা আমার যে বেস ক্যাম্প ম্যানেজার ছিল, তো তিনি মানে চিন্তা করছিল যে আমার জন্য আসলে সে কি করবে, কারণ পাহাড়ে না খাবার আসলে খুবই কম, বেস ক্যাম্পে খাবার যায় কম। অনেকগুলো ক্লাইম্বার হলে হয়তো ওরা একটা বড় অ্যারেঞ্জে যায়। তো আমি যেহেতু একা ছিলাম, তো ও আমাকে বললো কি খাবা, কি করব। এগুলো করে বা রেডি হইতে হইতে আমার একটু সময় লেগে যায়। আমি বের হই হচ্ছে 2টার পরে। আচ্ছা। ঠিক রাত 2টার পরে আমি সামিটের উদ্দেশ্যে বের হই। হাই ক্যাম্প থেকে রক লাইনে ওঠার একটাই পথ প্রথমে, তারপরে যে 2টা পথ দিয়ে যাওয়া যায়। তো আমি এর আগে যে পথটা দিয়ে গিয়েছিলাম আমি সে পথটা ধরি। ওখানে কিছু কেইন দেখতে পাই। কেইন মানে হচ্ছে পাথরের উপরে পাথর রেখে একটা পথ প্রদর্শন, মানে চিহ্ন দেওয়া থাকে আর কি। হ্যাঁ, তো আমি ওই পথ দিয়ে যাই। এর মাঝে আমার ওদের লাইটটা আমি তখনও দেখি না, কারণ ওরা 1 ঘন্টার ডিস্টেন্স মানে বেশ দূরে চলে গেছে এবং তারা যথেষ্ট ফাস্ট ক্লাইম্ব করছিল। অনেক সময় পেরিয়ে যাওয়ার পরে আমি আসলে দেখি যে ওদের লাইট, তখন আমি বুঝতে পারি যে আমি অন্য একটা রুট দিয়ে এসেছি, ওরা অন্য একটা রুট দিয়ে গিয়েছে, মানে রাস্তা হারিয়ে গেছে। হ্যাঁ, রাস্তা হারিয়ে। এর মাঝে যেটা হয়েছে যে যখন লাইট দেখতে পেলাম, কিছু দূর যাওয়ার পরেই মানে লাইটগুলো আবার ফিরে আসতেছে, আলোগুলো আমার কাছাকাছি চলে আসতেছে। তা আমি প্রথমে চিন্তা করেছি হয়তো বা এরকম হয়েছে যে আমি আগাচ্ছি, এরকম হচ্ছে ওরা হয়তো রেস্ট করতেছে। তো রেস্ট করলে তো থেমে থাকার কথা ছিল, লাইটগুলো চলে আসতেছে। তো আমি আমার গতিতে আগাচ্ছি, এরকম সময় ওদের সাথে দেখা হয়, ওরা আসলে ফিরে আসতেছিল। তো আমি ওদেরকে জিজ্ঞেস করি যে তোমরা কেন ফিরে আসতেছো বা কি হয়েছে, উপরে রাস্তা বন্ধ কিনা। তো ওরা জানায় যে ওদের একজন ক্লাইম্বার বেশ অসুস্থ, যার কারণে ওরা পুরো টিমটাই আসলে চলে আসতেছে। আচ্ছা, ওদের টিম বন্ডিংটা অনেক ভালো ছিল, তো সবাই চলে আসতেছে আর কি। তখন আমার মধ্যে একটা ভয়ের কাজ করে, ক্লাইম্বার নাই, কোনো শেরপা নাই, আমার সাথেও কোনো শেরপা নাই, সাপোর্ট নাই। তো আমি একদমই একা হয়ে যাই। এভাবে আমি পথ চলতে থাকি। কিছুক্ষণের মধ্যে আমি পথ হারিয়েও যাই। তখন চিন্তা করতেছিলাম যে পূর্বে যে আমি ক্লাইম্ব করেছি যে রুটটা দিয়ে, সেই রুটটাই কি আছে, তাইলে আমি কেন পথ খুঁজে পাচ্ছি না। ওখানে কিছু জায়গায় এমন আছে যে ওই রুটটা দিয়ে যেতে হবে আপনাকে, একটাই রুট, আপনি এদিকে গেলে পারবেন না, ওইদিকে গেলে পারবেন না। মানে লবুচে ইস্টের রক ফেসটা মানে একটু ডিফারেন্ট আর কি। মাঝে মাঝে যেটা হচ্ছিল যে আমি নতুন পথ দিয়ে যাচ্ছিলাম, আমার পা হঠাৎ করে অনেক দূর চলে যাচ্ছিল, একদমই স্লিপ না, সেটা হচ্ছে যে স্নোটা অত হার্ড না, একদম সফট স্নো ছিল, যে কারণে আমার পা একদম হাঁটু পর্যন্ত চলে যাচ্ছিল, কখনো কখনো এই পর্যন্ত চলে যাচ্ছিল স্নোর ভিতরে। হ্যাঁ, স্নোর মধ্যে। এরপরে এইভাবে যেতে থাকার পরে আমি একটা সময় যে আমি ক্যাম্পন পয়েন্টে পৌঁছাই। ক্যাম্পন পয়েন্টে যাওয়ার পরে আমার একটু স্বস্তি আসে যে এই তো ক্যাম্পন পয়েন্টে চলে এসেছি, সো
ওই রুটটা এখন আমি চিনবো, আমার খুব পরিচিত রুটের মধ্যে, কারণ ক্যাম্পর পয়েন্টের পরে রুটটা ঠিক আগেরটাই আছে আর কি। একটা স্নোফিল্ড পার হলাম, স্নোফিল্ড পার হওয়ার পরে একটা রক ফেস, ঠিক রক ফেসটাতে ফিক্স রোপ ছিল, সবই ঠিকঠাক লেগেছে আমার কাছে। তখন একদম রাতের শেষের দিকে, আচ্ছা, রাতের শেষের দিকে তখন আলো ফোটেনি। আমি আমার জুমার সেট করলাম এবং উপরের দিকে যখন আমি ক্লাইম্ব করা শুরু করলাম, অ্যাসেন্ড করতেছি, অর্ধেকটা পেরিয়ে এসেছি। এটা যদি দূরত্ব বলি তাহলে ওই ফেজটার দূরত্ব ছিল 25 থেকে 27 এরকম আনুমানিক মিটার, ফিট, ফিট, মিটার বলবো না কারণ ফিটে। এটা ছোটই ওয়ালটা, বাট বেশ খাড়া ওয়াল, রক ওয়াল। তো ওখানে যাওয়ার পর আমি যখন অর্ধেকটা পেরিয়ে গেছি, ওই সময় একটা সাউন্ড, কট করে একটা সাউন্ড হলো, অ্যান্ড আমি একদম নিচে পড়ে যাওয়ার পরে না কিছুক্ষণ আমি একদম নিস্তব্ধ ছিলাম, কোনো কথা বলতে পারতেছিলাম না, কি কি হচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারতেছিলাম না। এরপরে একটু উঠে বসলাম, এরপরে ডিপ ব্রিথ নিয়ে একটু পানি খেলাম, এবং এই সময় আমার যে গরম পানির যে বোতলটা ছিল এটা পড়ে যায়। আমি আমি মানে সাউন্ড পাচ্ছিলাম যে এখনো পড়তে আছে, যে কত নিচে এটা পড়তেছে, হ্যাঁ গড়াই গড়াই যে কত নিচে, যে একদম রক ফেজের ওই পাশে চলে যাচ্ছে, কত নিচে একটা সাউন্ড হচ্ছে, যেহেতু আমাদের ওইটা থার্মোফ্লাক্স গুলো মেটালের থাকে, তো আমি সাউন্ড পাচ্ছিলাম যে পড়তে আছে। তো মাথায় এটা কাজ করতেছিল যে আমি যদি পড়তাম, আমিও কি এইভাবে পড়তে থাকতাম। তখন মানে অনেক কিছু মাথায় ঘুরতেছে যে আমার কি উপরে যাওয়া উচিত, আমার কি নিচে যাওয়া উচিত, আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত, এরকম অনেক কিছু মাথায় ঘোরার পরে আমি দীর্ঘ বলবো যে 40-45 মিনিটের উপরে আমি ওই জায়গাতেই বসেছিলাম, একদম বসে আছি, আমি কোনো কিছু করতে পারছিলাম না। বসে থেকে আমি সিদ্ধান্ত নিতে চেষ্টা করতেছিলাম যে আমার কি করা উচিত। পাহাড়ে একটা ভুল সিদ্ধান্ত আপনার জীবন কেড়ে নিতে পারে। বাম পাশে পড়ি আর কি, আমার এখানে ব্যথা লাগে এবং এখানে ব্যথাতে মানে এখানে যেটা হয় যে কালশিরা পড়ে যায় আর কি। আমি সিদ্ধান্ত নেই যে আমার এখানে থেমে গেলে হবে না, যেহেতু আমার ইনজুরিটা এত গুরুতর না এবং আমি উঠে দাঁড়াতে পারছি, আমি হাঁটতে পারছি, সো আমার সামনের দিকে চলে যাওয়া দরকার, কারণ এটা আমার যাত্রার শুরু কেবল, মানে আমার যাত্রার শুরু। আমি শুরুতেই যদি থেমে যাই, বাকিগুলোতে হয়তো আমি আমার আত্মবিশ্বাসের কিছুটা কমতি চলে আসবে। তো আমি সিদ্ধান্ত নিয়ে আমি আবার শুরু করি। এরপরে আমি আস্তে আস্তে উপরের দিকে যাই, স্নো ফেজে যখন পৌঁছাই, কিছু জায়গাতে ফিক্সড রোপ একদম স্নোর নিচে ছিল। আমরা যখন নেপালে যাই তার আগে নেপালে একটা ভারী বর্ষণ হয়ে যায়, আর নিচে ভারী বর্ষণ মানে উপরের দিকে সেটা ভারী স্নোফল। তো যে কারণে ফিক্সড রোপগুলো আর কি একদম স্নো নিচে পড়ে আছে। তো কিছু জায়গায় রোপ ছিল, কিছু জায়গায় রোপ ছিল না। কিছু জায়গায় যে জায়গাগুলোতে রোপ থাকে না সেটাতে যেটা হয় যে শেরপা নিয়ে যারা যায়, শেরপা তাদের সাথে রোপ ক্যারি করে। আমার সাথে একটা ছোট রোপ ছিল, বাট এটা লং অত বড় না। আমি কিছু জায়গায় ওটা সেট করেছিলাম। যখন আমি পড়ে গিয়েছি তারপরে আমি চেষ্টা করেছি যে আমার এই রোপটাতে থেকেও সেফটিটা নেওয়ার আর কি। তো আমি এরপরে যাই, এরপরে আস্তে আস্তে ক্লাইম্ব করছি। ঠিক 7:36 তারিখটা হচ্ছে অক্টোবরের 13 তারিখ, নেপাল টাইম। আমি একদম লোবুচে স্টেজ চূড়ায় একদম পিকে, এবং আমার ওই সময় যে একটা ভালো লাগা, আমি আসলে আমার পকেট থেকে জাতীয় পতাকাটা বের করে আমি একদম মানে এইভাবে জড়াই ধরে আর কি কিছুক্ষণ কান্না করতেছিলাম। আমার খুবই ভালো লাগতেছিল যে আমি পেরেছি। আমার তো এখান থেকে ফিরে যাওয়ার কথা ছিল, অথবা যদি এরকম হতো যে ওখানে রক থাকতো, খুবই খারাপ কিছু হয়ে যেত, আমি মারাও যেতে পারতাম। তো ওই জায়গাতে আমার মানে কি বলবো যে বিজয়ের হাসি, মানে এই জিনিসটা আমি মানে ফিল করি তখন। লোবুচি স্টেজ চূড়ায় আমি বেশ কিছু সময় কাটাই ওখানে। আবহাওয়া খুব চমৎকার ছিল, আমি পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম, একটা পুরো একটা দেখা যায়, মানে রেঞ্জ দেখা যায় হিমালয়ের ওখান থেকে এভারেস্ট রিজিয়নের। তো আমি দেখতেছিলাম, দূরের লেক দেখা যাচ্ছিল, লেকগুলা এত সুন্দর লাগছিল, নীল হয়েছিল। তো এরপরে আমি ফিরে আসি, আমি 11:30টার মধ্যে আমি হাই ক্যাম্পে ফিরে আসি। এখানে একটা মজার ঘটনা ঘটে। আমি যখন ক্যাম্পে ফিরে আসি, তো আমার সাথে যে ওয়াকিটকি ছিল সেটা ছিল হচ্ছে আমার হাই ক্যাম্পের সাথে, এবং আমার যে ওয়াকিটকিটা যেটা
আমার যে প্রশিক্ষক বা আমার যে মেন্টরের সাথে কানেক্টেড ছিল সেটা আমি রেখে গিয়েছিলাম আমার টেন্টে। তো আমি ফিরে এসে টেন্টে দেখছিলাম যে ওটা অনেকক্ষণ ধরেই কমান্ড আসতেছিল ওই পাশ থেকে, মাহি ভাইয়া কমান্ড দিচ্ছিলেন। তো আমি যখন অকিটকিতে তার সাথে যোগাযোগ করি, তো তখন সে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে কি অবস্থা, কেমন আছিস আর সামিট হয়েছে কিনা। তো আমি বললাম যে জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সামিটের কথা উল্লেখ করিনি, আমি বলছি হয়নি, আমি ফিরে আসতেছি। তিনি আমাকে সান্ত্বনা দিলেন। আমি বলতে চেয়েছিলাম এই ঘটনাটা, মানে আমার এই সামিটের পুরা গল্পটা আমি আমার যে দলের সদস্যরা ছিল এবং আমার যে শিক্ষক ছিল, আমি দেখতে চেয়েছিলাম যে এই মানুষগুলার মানে এটা কি ফিলিংসটা, মানে আমি ওই সবার ব্যক্তি কি সামনে হয়? যখন সামিটের কথাটা বলবো তখন তাদের অনুভূতিটা কি হয়। তো যেটা হয় যে এখানে যাওয়ার পরে যখন আমি লবুচে ভিলেজে গেলাম, লবুচে ভিলেজে পৌঁছানোর পর ঠিক বিকালে আর কি আমি পৌঁছালাম লবুচে ভিলেজে। তো আমি পৌঁছানোর পরে যখন আমি মাহি ভাইকে জড়াই ধরে বলতেছিলাম যে ভাইয়া আমার সামিট হয়েছে, উনি প্রথমে বিশ্বাস করে নাই, এরপরে দূরে ঠেলে একটা থাপ্পড় দিয়ে আবার বুকে টেনে নিয়ে না বলতেছে যে আমি জানতাম তুই পারবি, কিন্তু তুই আমাকে মিথ্যা কেন বললি। দ্যাট ওয়াজ সারপ্রাইজ। সারপ্রাইজ। আমার টিমমেট কেমন হবে না হবে এটা আমি কিভাবে মেজার করব আসলে? প্রত্যেকটা অভিযানের আগে আমরা 3 মাসের একটা প্রস্তুতি পিরিয়ড রাখি। আচ্ছা। যে পিরিয়ডের মধ্যে এই মানুষগুলোর সাথে আমি পাহাড়ে যাওয়ার প্রস্তুতি নেই। সেটা ফিজিক্যাল ফিটনেস বলেন, ইকুইপমেন্ট বলেন, ক্লদিং বলেন, সব। এই যে 3 মাস এই মানুষগুলোর সাথে আমার কথাবার্তা চলাফেরা হয়, তাতে না মানে অন্যরকম একটা বন্ডিং হয়ে যায়, আচ্ছা। যেটা পাহাড়ে খুব দরকার। এটা কোন পাহাড়ের গল্প আমরা শুনলাম? এইটা হচ্ছে লবুচে ইস্ট। লবুচে ইস্ট। এরপরে আমি চলে আসি আবার সেই ডিংবোচে ভিলেজে। ডিংবোচে ভিলেজ থেকে আমার দ্বিতীয় অভিযানের শুরুটা হয়। মানে ডিম্বোচে ভিলেজ ছিল আপনাদের বেস ক্যাম্পের মতো? বেস ক্যাম্প বলতে এটা একটা ওয়াই জাংশন। ওকে। কারণ হচ্ছে যে লবুচে এই পাশে চলে গেল, আইল্যান্ড পিক এই পাশে চলে আসলো, আবার ফিরে আসার জন্য আপনি যদি ফিরে আসতে চান এটা ফিরে আসার রুট। ডিংবোচেটা হচ্ছে যে একদম অনেক অনেক আগে থেকে আমরা জানি যে এভারেস্টের 100 বছর হয়ে গেছে, এভারেস্ট সামিট করার। সো ওইটা অনেক আগে থেকেই ডিংবোচে ভিলেজটা মানে আমাদের পর্বতারোহীদের জন্য একটা অন্যরকম একটা ওয়াই জাংশন, যেখান থেকে আসলে এই পিকগুলা, এখানে বেশ কিছু পিক আছে, সব পিকগুলাতে যাওয়ার জন্য ওইটাকে একটা ওয়াই জাংশনের মতো। এবং ভিলেজটা যথেষ্ট বড়, এটাকে অন্য একটা নামেও সবাই চিনে, এটা ইমজা খোলা বলে। এটা ঠিক ইমজা রিভারের পাশেই একটা ভ্যালি। এই পাহাড়ের যে গ্রামগুলো, এই গ্রামগুলো আসলে কেমন হয়? এটা নিশ্চিতভাবে আমাদের মতো গ্রামগুলোর মতো হয় না আসলে। আমাদের গ্রামগুলোর মতো হয় না। এই উচ্চতায় আসলে সব সময় মানুষ বসবাস করে না। ওখানে যারা স্থানীয় আছে তাদের নিচে ম্যাক্সিমামই নিচে বাসা আছে। 3000 মিটারের কাছাকাছি এই উচ্চতাগুলোতে থাকে। একটা সিজন বা একটা সময় তারা তাদের ওই লজগুলা বা টি হাউসগুলা পরিচালনা করে। এখানে সবগুলো আসলে মানে একটা বিশাল ডাইনিং স্পেস আর কয়েকটা রুম, সবগুলোই মানে কাঠের তৈরি। আইল্যান্ড পিকে যাওয়ার জন্য আমার সর্বশেষ যে ভিলেজ সেটা হচ্ছে চোখুম। চোখুমটা একদম গ্লেশিয়ারের পাশে। সো গ্লেশিয়ারের পাশে একদমই পাথুরে জায়গার মধ্যে এই ভিলেজটা। হাতে গোনা 7টার মতো লজ বা যদি আমরা বলি ঘর বা বাড়ি আছে। এখানে আমি যাই এবং এই টিমে আমার সাথে আমি অ্যাজ এ এক্সপিডিশন লিডার ছিলাম, আমার সাথে ছিল আরও আমার 2 অভিযাত্রী ছিল আর কি। 17 তারিখ সকালে আমরা এই চোখুম থেকে আইল্যান্ড পিক বেস ক্যাম্পে রওনা হই, আমরা দুপুরে পৌঁছাই। এরপরে আমাদের কিছু ওখানে প্রশিক্ষণ থাকে, যারা একদমই নতুন বা পুরাতন হলেও আসলে আমরা একটু ঝালাই করে নেই বিষয়টা, যেহেতু পরের রাতে আমাদেরকে আবার নতুন করে সবকিছু করতে হবে। তো আমরা আমাদের ব্যাকপ্যাকগুলো গুছিয়ে নেই ঠিক ওই আগের মতোই। এখানেও ওই ডিনার টাইমটা ঠিক 4:30-5টার মধ্যে। মানে সামিটের আগের দিন ব্যাপারটা একই? হ্যাঁ, সব জায়গায় একই। 17 তারিখ বিকাল 4:30টার দিকে খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়ি। ঠিক সন্ধ্যার একটু পরে, মানে সূর্যটা জাস্ট হেলে গিয়েছে, তারপরে যে আলোটুকু থাকে এই আলোটাতেই আমি একটু বাইরে আসি, তখন একটু বাতাস ছিল। এরপরে আমার সাথে দেখা হচ্ছে একটা বিশাল থালার মতো চাঁদ।
কারণ ওই দিন পূর্ণিমা ছিল। আহা, তো এটা মানে ঠিক সচরাচর আমি হয় না দেখতেছিলাম নিশ্চয়ই। এক সাইডে দিগন্তে আলো ডুবে যাচ্ছে, আরেক সাইডে চাঁদ আলোকিত হয়ে উঠতেছে। ঠিক তার 1 ঘন্টা পরে যখন আমি আবার উঠি ওয়াশরুমে যাওয়ার জন্য, তো ওই সময় দেখতে পাই না, একদম মনে হচ্ছে যে ভোরে যে আলো ফোটার মতো যে আলোটা আমরা পাই, এরকম একটা আলো দিচ্ছে। সবগুলো পাহাড়, সাদা পাহাড় এক চকচক করতেছে। বিমোহিত হয়ে যাই। পাহাড়ের ওই রাতটা আমার অনেক ভালো লেগেছে। এবং মানে টেন্টগুলো, ইয়েলো কালারের টেন্টগুলো মানে একদম ফুটে উঠতেছিল, পাশে সাদা পাহাড়। মানে কালার কম্পোজিশনে হ্যাঁ, আলাদা দেখো। অন্যরকম একটা মানে কোনো অন্ধকারের ছাপ নেই, একদম পুরাটা আলোকিত, মনে হচ্ছে আমরা আলোর একটা প্লেটের মধ্যে আছি আর কি। আচ্ছা। তো এরপরে যেটা হয় যে আমরা ঠিক রাত 12টায় উঠে যাই, আমরা ব্রেকফাস্ট করে আমরা ঠিক রাত 1টার পরে 18 তারিখ অক্টোবর 2024, 1টার পরে আমরা সামিট পুশ করি। এবং প্রথম দিকে ওয়েদার একদমই চমৎকার ছিল, যেহেতু আমি বললাম যে পূর্ণিমা ছিল এবং ওয়েদার একদম খুবই ভালো ছিল। এরপরে এই ওয়েদারে আমরা সামিট পুশ করতে থাকি। কিছু দূর আমরা লাইট অফ করেও ট্রেকিং করেছি চাঁদের আলোতে। তা আমাদের মন খুব উৎফুল্ল ছিল যে এত সুন্দর ওয়েদার। এইটা আস্তে আস্তে মানে খারাপের দিকে যায়, ওয়েদারটা খারাপের দিকে যায় যতটা রাত বাড়তে থাকে। আচ্ছা। ঠিক ভোর রাতের দিকে ওয়েদারটা হুট করে খারাপ হয়ে যায়। দেখা যাচ্ছে যে নিচের থেকে মেঘগুলো আসতেছে, বুঝতেছিলাম ও মাঝে মাঝে হোয়াইট আউট হয়ে যাচ্ছিল, মাঝে মাঝে আবার ক্লিয়ার হচ্ছিল। এভাবে আমরা যেতে থাকি এবং আমাদের সামনে পড়ে হচ্ছে বিশাল এক টিম রাশিয়ান ক্লাইম্বার। এখানে এই টিমের সদস্য সংখ্যা ছিল হচ্ছে 26 জন ক্লাইম্বার। আচ্ছা, একসঙ্গে। হ্যাঁ, একসঙ্গে এবং এক সিরিয়ালে। ওদের যেটা হয়, আমি ফরেনারদের মাঝে একটা জিনিস দেখেছি, ওরা একসঙ্গে যায় সবাই। আচ্ছা। ওরা মানে যত ফাস্ট বা যত স্লো, সবাই না একটা পেজে যায়, একটা গতিতে সবাই যায় আর কি। আচ্ছা। যে কারণে এই বড় টিমটাকে ওভারটেক করা আসলে পারতেছিলাম না, কারণ রুট তো আসলে খুবই ন্যারো। কিছু কিছু জায়গায় যে এরকম হয়েছে যে একজন করে উঠতে হচ্ছে, তো ওই জায়গাগুলোতে তো হাঁটা যায় না, ওই জায়গাগুলোতে তো আসলে আমরা ক্রস করতে পারি না। আমরা ওখানে দাঁড়ায় থাকতেছি মানে খারাপ ওয়েদারের মধ্যে। এটাও মানে একটা ধৈর্যের পরীক্ষা ছিল আমাদের কাছে। মাঝে এরকম হয়েছে যে আমরা ফিরে আসবো। আচ্ছা। হ্যাঁ, এরকমই হয়েছে, কারণ সময় চলে যাচ্ছে। আমরা দেখছি আমরা ওই জায়গাটাতে তখন 8:30 বেজে গেছে সকাল। হ্যাঁ, 8:15, হ্যাঁ 8:15 বেজে গেছে। আমরা ওখানেই আছি, ওখান থেকে উপরে যেতে পারতেছি না। ঠিক ওইটা ক্লাইম্ব করে জাস্ট উপরে রিজ লাইনটা ধরে গেলেই আমরা সামিট পুশ করতে পারবো, সামিট হয়ে যাবে আমাদের। কিন্তু সামিটের এত কাছে যেও আমরা লং টাইম দাঁড়িয়ে আছি, সাথে প্রচন্ড বাতাস, সাথে কিছুক্ষণ পর পর স্নোফল, মেঘের ঝাপটা, হোয়াইট আউট, সবকিছু মিলিয়ে না একদম কিছু সময় অসহ্য লাগতেছিল। মানে মনে হচ্ছিল ফিরে আসি। হ্যাঁ, বিশাল একটা লম্বা লাইন পেরিয়ে ওয়েট করতে করতে শেষ সময়ে যে আর কি আমরা উঠতে পারি। কটার দিকে? 9:30 কি 9টা এরকম বাজে। তখন আমরা এটা পার হয়ে আমরা উপরের দিকে উঠতে সক্ষম হই। এরপরে সামিট রিজ, আইল্যান্ড পিকের সামিট রিজটা অনেক সুন্দর, বেশ সুন্দর, অ্যাডভেঞ্চারাস। তো এই সামিট রিজ দিয়ে আমরা চলে যাই ঘুরিতে। তখন 9:54 আমি এবং আমার যে সহযাত্রী ছিলেন দুজনই আর কি আইল্যান্ড পিকের চূড়ায় স্পর্শ করতে পারি। আমি মানে এতটা আবেগপ্লুত হয়ে গেছিলাম, কারণ এই পর্বতে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। আচ্ছা। সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। এরকম খারাপ ওয়েদার আমার বাকি অভিযানগুলোতে ছিল না। তারপরে এরকম হিউম্যান ট্রাফিক আমার বাকি অভিযানগুলোতে ছিল না। এর আগেও আমি বিগত বছরগুলোতে যে অভিযানগুলো করেছি তো সেটাতে ছিল না। এটা একদমই নতুন একটা অভিজ্ঞতা ছিল আমার জন্য। এইখানে তো আসলে কারো কোনো হাত নাই, কখন কি হচ্ছে না কেউ জানে না আসলে। ফোরকাস্টও কোনো ধরনের কাজ করে না, এবং তার উপর এই যেটা বললেন যে শারীরিক সক্ষমতা কখন কি হবে, কারণ এটা তো এটাও বলা যায় সব মিলে। কিন্তু এটা আমার খুব মজা লাগলো যে শুধু ঢাকা শহরে নয়, হিমালয়েও ট্রাফিক হয়। এই ট্রাফিক জ্যামটা এটা আমার পরবর্তী অভিযানগুলোতে অনেক কাজে দিবে। কারণ আমি এই বছরও যখন আমি এভারেস্ট ক্লাইম্ব দেখছিলাম, আমি ভিডিওগুলো দেখছিলাম, তখন দেখছিলাম যে হিউজ ট্রাফিক। তো ওই হিলারি স্টেপে প্রচুর ট্রাফিক দাঁড়িয়ে আছে, মানে এই ট্রাফিকের জন্য না মৃত্যু হয়ে যায়। তো এইটা আমার অনেক কাজে দিবে এই অভিজ্ঞতাটা।
হয়তো ছোট, কিন্তু সামনের বড় অভিযানগুলোতে অবশ্যই এটা অনেক কাজে দেবে। আমরা তো চাই যে আপনি বড় অভিযান করুন এবং অবশ্যই এভারেস্ট সামিট করুন বা এবারে আমাদ আবলাম, কারণ আমাদ আবলাম আপনার স্বপ্নের জায়গা। হ্যাঁ, এটার মানে এটা একটা টেকনিক্যাল পিক, মানে সব পর্বতারোহী যারা এভারেস্ট সামিট করেছে তাদের কাছেও না মানে এই 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 পিকটা একটা স্বপ্নেরই জায়গা, কারণ এটা পরীক্ষার জায়গা, পরীক্ষার জায়গা। এমনকি প্রথম যারা এভারেস্ট সামিট করেছিলেন তারাও বেশ কয়েকবার চেষ্টা করে স্যার এডমন্ড হিলারি এটা বলেছিল যে এটা এটা ক্লাইম করা যাবে না, এরকম একটা কথা সে বলেছিল। তো মানে এই পর্বতটাকে নিয়ে সবারই একটা স্বপ্ন থাকে, সব ক্লাইম্বার যারা পর্বত আরোহণ বা ক্লাইম করতে ভালোবাসে তাদের একটা স্বপ্নের জায়গায়। মানে এটা বোধহয় সব জায়গাতেই থাকে যে সবচেয়ে টাফেস্ট জায়গাটা আসলে, মানে এটা তো নিজেরও একটা নিজের সক্ষমতা বোঝার একটা বিশাল পরীক্ষা। হ্যাঁ, আমি তো জানি যে আপনি হচ্ছেন সমতলের মানুষ এবং পানির মানুষ, চলনবিল এলাকার মানুষ। এই চলনবিল থেকে একদম টপ অফ দ্য ওয়ার্ল্ড পিক, এই জার্নিটা আপনার কেমন লাগে আসলে? অনেক ভালো লাগে। এই জার্নিটা তো আসলে একবারে শুরু হয়েছে তা না, ধীরে 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 শুরু হয়েছে। আমি একটা সময় জব করতাম, তবে জব অবস্থায় আমি প্রচুর ট্রাভেল করতাম। আচ্ছা, দেশের মধ্যেই? দেশের মধ্যে, দেশের বাইরে। আমার বান্দরবনে বহুবার যাওয়া হয়েছে, বান্দরবনে ওয়াইল্ডেও ঢুকেছি আমি, হিমালয়ে অনেকবার যাওয়া হয়েছে আমার। আচ্ছা, আমি 17 সালে প্রথম হিমালয়ে যাই, 18তে আমার প্রথম ট্রেকিং শুরু হয়, এরপর থেকে চলতে আছে। তো যেটা হতো যে আমি প্রথম দিকে হিমালয়ে যেতাম গাড়ি পথে। আচ্ছা, তো আমি ওইটা জানতাম না যে আসলে এই মানুষগুলোর সাথে আমার পরিচয় ছিল না যারা পর্বত আরোহণ করে। আমি নাম শুনেছি, কিন্তু ওই মানুষগুলোর কাছে যাওয়ার কখনো এই সুযোগটা হয়নি। যেরকম আমি যদি বলি যে মুহিত ভাই, নিশাত আপু, তো এই এই মানুষগুলোর না, এই মানুষগুলোর কাছে যাওয়ার ওই রাস্তাটা আমি পাইনি কখন। তো এই রাস্তাটা আমাকে দেখায়, বা এই পর্বতারোহণের আমার যে জীবনধারা, এটা নিয়ে আসার পিছনে আমি যদি বলি যে দুইটা মানুষ, সেটা হচ্ছে যে মহিউদ্দিন মাহি ভাইয়া এবং মারুফা হক, যারা রোপ ফর আউটডোর এডুকেশন এর প্রতিষ্ঠাতা। তো এই রোপ ফর আউটডোর এডুকেশনের মাধ্যমেই আমার আসলে এই পর্বত অভিযানের শুরুটা হয়। 2022 সালে আমি মিশন হিমালয়তে অংশগ্রহণ করি, উইনার হিসাবে হিমালয়ে যাই। আমার যে প্রশিক্ষক তিনি আমাকে 6000 মিটারের জন্য প্রস্তুত করে 6000 মিটারে নিয়ে যায়। ওই যে শুরুটা হলো, এরপরে আমি যখন পাহাড়ে গেলাম, উপর থেকে যে পাহাড়কে দেখা বা নিচের যে দৃশ্যগুলোকে দেখা, এর যে একটা ভালো লাগা বা যে এই যে একটা অনুভূতি, এটার স্বাদ পেয়ে যাই আমি। এবং এই স্বাদটাই আমাকে বারবার পাহাড়ে নিয়ে যায়। আমি বারবার যেতে চাই পাহাড়ে। এবং আমি ওই যে বললাম যে সব পর্বতারোহীর একটা স্বপ্ন থাকে যে পৃথিবীর সর্বোচ্চ বিন্দু মাউন্ট এভারেস্ট দেখা আর কি, ওই জায়গায় দাঁড়িয়ে পৃথিবীকে দেখার একটা চান্স সবাই নিতে চায়। তো আমিও নিতে চাই, আমার ইচ্ছা আছে। যদি কখনো সময় মানে সুযোগ হয়ে ওঠে, পৃষ্ঠপোষকতা পাই, কারণ যেহেতু প্রত্যেকটা পর্বত অভিযান অনেক অনেক ব্যয় সাপেক্ষ, অনেক ব্যয়বহুল। তো সঠিক পৃষ্ঠপোষকতা, সঠিক সহযোগিতা পেলে আমি হয়তো একদিন ওই পর্যন্ত যেতে পারবো। আপনার স্বপ্ন পূরণ হোক, এটা তো আমরা চাইবই। আমার মানে আর কিছু বিষয় জানার আছে, সেটা হচ্ছে যে যদি কেউ আসলে মানে ভাবে, কোনো তরুণ যদি ভাবে বা কেউ আসলে যদি ভাবে যে আমিও হিমালয়ে যাব, তাহলে তাহলে আসলে তার কিভাবে শুরুটা করা উচিত? আমি বলবো, যদি কেউ চায় হিমালয়ে যেতে, তাহলে একদমই শুরু থেকেই শুরু করা উচিত, একদম প্রথম থেকে। তার আগে নিজের ফিটনেস নিয়ে কাজ করতে হবে, কারণ আমরা জানি যে ট্রেকিং বলেন, মাউন্টেনিয়ারিং বলেন, প্রত্যেকটাই শারীরিক সক্ষমতা প্রদর্শনের একটা জায়গা। এখানে একদমই দুর্বল মানুষরা আসলে টিকে থাকতে পারবেন, যেতে পারবে অবশ্যই, কিন্তু যেহেতু ওখানে একটা দীর্ঘ সময় ধরে হাঁটতে হয়, কাঁধে ব্যাগ নিতে হয়, অক্সিজেন কম, তো শারীরিক সক্ষমতার একটা বিষয় আছে। এই জন্যই বলবো যে ফিটনেস নিয়ে কাজ করতে হবে এবং ছোট থেকে শুরু করতে হবে। যে কোনো গাইডলাইন যদি প্রয়োজন হয়, যদি মনে হয় যে আমার এই বিষয়গুলো জানতে হবে, এই বিষয়গুলো শিখতে হবে, রোপ ফর আউটডোর এডুকেশন সবসময় খোলা। চলে আসুন, আমরা একসাথে বসে শুরু করেন। আশা করি যে
ঠেকবেন না, হিমালয় আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। দেশের মধ্যে কি এরকম কোনো ট্র্যাক আছে যেগুলোতে যেতে পারে লোকজন? হ্যাঁ, দেশের মধ্যে অনেক ট্র্যাক আছে, তবে আমি দেশের মধ্যে না বলে কেন সরাসরি হিমালয়ে নিয়ে চলে গেলাম, কারণ দেশের মধ্যে না এই যে ট্র্যাকগুলো আছে, যে বান্দরবন বা থানচি বা আলিকদম, এগুলোতে আমাদের আসলে অনেক বাধ্যবাধকতা, মানে অনেক ভিতরে তো যেতেই দেয় না। বেশ কিছু লম্বা ট্র্যাক, বেশ কিছু মানে ঝর্ণায় আমরা এখনো প্রবেশ করার অনুমতি পাই না। হ্যাঁ। তো যেটা করতে পারেন যে দেশের মধ্যে বেশ কিছু ফরেস্ট ট্র্যাক আছে, এগুলো দিয়ে শুরু করতে পারেন। কিছু হিল ট্র্যাক আছে, ওপেন আছে, সেগুলো দিয়েও শুরু করতে পারেন। আমি যদি বলি যে পাহাড়ে যাওয়া শুরু করতে হলে চন্দ্রনাথে যেতে পারেন। চন্দ্রনাথ যেতে পারে, চন্দ্রনাথ খুব ভালো একটা হাইট। হুট করে আপনি চন্দ্রনাথে চলে গেলে বুঝবেন যে আপনার সক্ষমতা কতটুকু, কারণ আমি চন্দ্রনাথে অনেককে হাঁপিয়ে যেতে দেখেছি, কষ্ট হতে দেখেছি, বসে পড়তে দেখেছি, ফিরে আসতে দেখেছি। সো ছোট থেকে শুরু করে দেন আপনার যাত্রা। এই যে শুরু করলে না করা হবে না, শুরু করে দেন, দেখবেন যে পথ আস্তে আস্তে ওপেন হতেই থাকবে। আমি মনে করি যে সবারই পাহাড়ে যাওয়া উচিত। মানে পাহাড়ে গেলে না আপনি নিজেকে চিনবেন, নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন। আর প্রতিটা মানুষকে হিমালয়ে কেন যেতে হবে, এটার একটা সুন্দর ব্যাখ্যা আছে, যে হিমালয় গেলে আপনি দেখতে পাবেন যে আপনার মানে কর্মফলের কারণে উপরের যে বরফ বা হিমালয় যেখান থেকে নাম এসেছে সেই হিমই থাকতেছে না, গলে যাচ্ছে। প্রত্যেকটা গ্লেশিয়ারের অবস্থা খুবই খারাপ। এই যে আমরা হয়তো একটু গাড়ি ইউজ করতেছি, হয়তো একটু এসি ইউজ করতেছি, কিন্তু এই যে প্রভাবটা পড়তেছে সেই হিমালয়ের উপরে, এই জন্য এইটা দেখতে হলেও হিমালয়ে যাওয়া উচিত আমি মনে করি। তার মানে নিজের শারীরিক স্ট্রেংথ যেমন, নিজের আত্মবিশ্বাস যেমন পরীক্ষা করা যায়, তেমনি আসলে নিজের কৃতকর্ম পরীক্ষা করা যায় হিমালয়ে গেলে, যে আমি কতটা ক্ষতি করছি। হ্যাঁ, মানে আমরা যে কতটা ক্ষতি করতেছি পরিবেশের বা এই আমাদের যে পৃথিবীর কতটা ক্ষতি করতেছি। সো নিজের ওই যে কৃতকর্ম প্লাস হচ্ছে নিজেকে চেনা, নিজেকে চিনতেছেন প্লাস নিজের কৃতকর্ম ওইটাকেও বুঝতে পারা যাচ্ছে। ওইটার জন্য হইলেও আমার মনে হয় যে প্রতিটা মানুষকে হিমালয়ে যাওয়া দরকার। শেষ করব তৌকির, আমরা সবাইকে এটাই বলবো যে হিমালয় যদি নাও পারেন, আসলে বছরে একবার নিজের গণ্ডির বাইরে যান। যেটা আজকের পত্রিকা সবসময় বলে যে একবার নিজের গণ্ডির বাইরে যান। এমন নয় যে আপনাকে হিমালয়েই যেতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনি যদি সুযোগ থাকে, মানে হিমালয় যাওয়ার তো অনেক প্রস্তুতি থাকে, বিশেষ করে অর্থনৈতিক প্রস্তুতি থাকে, মানসিক প্রস্তুতি থাকে। এগুলো যদি আপনার ঠিকঠাক থাকে আপনি হিমালয়ে যান, নইলে আপনি আপনার গণ্ডির বাইরে বছরে একবার হলেও যান, দেখবেন যে ভালো লাগবে। আর যদি বিদেশে যাওয়ার সুযোগ হয় যান, কারণ নতুন দেশ, নতুন মানুষ, নতুন জনপদ, নতুন সংস্কৃতি, সেটা দেখার মজাই আলাদা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভ্রমণ করলে মানুষ আসলে কুপমণ্ডুকতা থেকে বেরিয়ে আসতে পারে। আপনারা সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। তৌকিরের ভিডিও দেখুন, সবার ভিডিও দেখুন। তৌকিরকে ফলো করুন তার ফেসবুক পেজে। তৌকির, আপনি যদি কিছু বলতে চান আমাদের দর্শকদের জন্য। আমি একটা কথাই বলবো যে আমরা নিজের দেশকে ভালোবাসি, নিজের জায়গা থেকে যতটুকু পারি আমাদের পৃথিবীর জন্য কিছু করি, কারণ আমরা এখন যে পরিমাণ কার্বন নিঃসরণ করছি আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য, যেটা অনেক হার্মফুল। তো আমরা চেষ্টা করব নিজের জায়গা থেকে একটু করে কার্বন ইউজ কমানো এবং দেশকে ভালোবাসবো। সবাইকে ধন্যবাদ।